আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ ওহিদুজ্জামান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। তো আজকে আমি সম্মান দ্বিতীয় বর্ষ যারা আছে তাদের ক্লাস নেব। আজকের যে কোর্সের উপর ক্লাস নেব সেই কোর্সের নাম হলো চিরায়ত বলবিদ্যা। তো প্রথম অধ্যায় অর্থাৎ প্রাথমিক মূলনীতি সময়ের পর্যালোচনা, রিভিউ অফ এলিমেন্টারি প্রিন্সিপালস। তো এই অধ্যায়ের উপর যেই কোশ্চেনগুলো আসে, যেই টিকাগুলো আসে, এগুলো নিয়ে কথা বলবো। তো এই টিকাগুলো যদি ধরো 2019 সালে যদি না আসে থাকে, অবশ্যই 2020 সালে আসবেই, এরকম আর কি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসলে কী ধরনের কোশ্চেন হয় বোর্ডগুলো দেখলে সহজে বোঝা যায়। তো ওইটার উপর বেস করে আমি তোমাদের কিছু সংজ্ঞা বা টিকাগুলো উপস্থাপন করব। তো প্রথম টিকাটা হলো যে বাধ্যবাধকতা বা অবরোধ, ইংলিশে বলা হয় কনস্ট্রেন্টস, বলতে কী বোঝো? বাধ্যবাধকতা বা অবরোধ ইংলিশে বলা হয় কনস্ট্রেন্টস, বলতে কী বোঝো? তো এটা পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসাবে আসে। তো তোমরা আমি যেভাবে উপস্থাপন করব ঠিক সেভাবে বোঝার চেষ্টা করবে এবং পরীক্ষা আসলে ওভাবে দেবে। তো কোনো সিস্টেমের আয়তম কণার জন্য নিউটনের গতির দ্বিতীয় সূত্র হলো পিআই ডট মাইনাস MI RI ডাবল ডট মানে কি এখানে? তো এখানে দুইবার ডিফারেন্সিয়েশন। পিআই ডট মানে কি? এটা একবার ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার? তাহলে আমরা যদি পিআইকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? পি মানে এখানে ভর আর হলো বেগ, তাই না? পি বলতে ভর এবং বেগ। তাহলে দেখো, আমরা বেগকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ত্বরণ। তাহলে পিআই মানে তোমরা জানো এটা হলো এখানে বলকে নির্দেশ করা হয়। তাহলে বলকে যদি নির্দেশ করা হয় তাহলে দেখো এখানে যদি আমরা কি করি মাইনাস MI আয়তম কণার জন্য, তাহলে দেখো RI ডাবল ডট মানে কি? যে এটা হলো ত্বরণ, তাই না? ইজিক্যাল টু আগে বুঝো, মানে যেটা বলছে এটা শোনার চেষ্টা করো, তারপর বোঝাচ্ছি। তাহলে এফআই এক্সটার্নাল ফোর্স প্লাস সামেশন অফ জে FIJ, এটা 1 নং সমীকরণ। এখানে এফআই এক্সটার্নাল যে ফোর্সটা, এটা হলো আয়তম কণার উপর বহিস্থ বল, আয়তম কণার উপর বহিস্থ বল। তোমরা দেখবে যে একটা সিস্টেমে যদি অনেকগুলো কণা থাকে, তো ধরো ওই কণার প্রত্যেকটা কণার আমরা নাম দিলাম I, J, K এরকম। তাহলে ধরো আইতম কণার উপর যেতম কণা যখন ফোর্স প্রয়োগ করবে, বল আঘাত করবে, তখন যে বহিস্থ বলটা থাকবে এই FI এক্সটার্নাল দ্বারা সেই বলকে নির্দেশ করা হয়। এবং FIJ হলো আয়তম কণার উপর যেতম কণার জন্য অন্তঃস্থ বল। তাহলে আয়তম কণার উপর যেতম কণার অর্থাৎ যে কোনো যখন আয়তম কণাকে আঘাত করবে কোনো বলে, তখন ওই আয়তম কণার উপর যেতম কণার জন্য অন্তঃস্থ বল হলো FIJ। বুঝতে পারতেছো? যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আরও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো গতির এসব সমীকরণ সমাধানের জন্য ভৌত কারণে যেসব শর্ত উদ্ভূত হয়, যেসব শর্ত উদ্ভূত হয় তাদের সমীকরণ ব্যবহার করার প্রয়োজন। এই শর্তসমূহকে
বাধ্যবাধকতা বা অবরোধ বা সিস্টেমের গতিকে সীমায়িত করে। যেমন একটি দৃঢ় সংবদ্ধ বস্তুর ক্ষেত্রে বাধ্যবাধকতা অবশ্য পালনীয় শর্ত হলো এই যে বিভিন্ন বস্তুকণার মধ্যে পারস্পরিক দূরত্ব সবসময় একই থাকতে হবে। তাহলে অবরোধের শর্তসমূহ তাহলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো হলনীয় হলোরমিক, ইংলিশে বলা হয় হলোনমীয়। 2 নম্বর হলো অহলোনমীয় বা নন হলোনমিক। বাধ্যবাধকতার শর্তগুলো যদি বিভিন্ন বস্তুকণার স্থানাঙ্ক সম্বলিত সমীকরণ দিয়ে প্রকাশ করা যায়, অর্থাৎ নিম্নলিখিত সমীকরণ দিয়ে প্রকাশ করা যায়। দেখো, এফ r1 r2 ... টি সমান 0, এই সমীকরণকে আমরা বাধ্যবাধকতার মানে সমীকরণ হিসেবে আমরা বিভিন্ন শর্ত সহ এই সমীকরণকে আমরা উল্লেখ করতে পারি। তাহলে বাধ্যবাধকতার শর্তকে মনে রাখবা হলোনমীয় বলা হয়। মানে বাধ্যবাধকতা দুই ধরনের, বাধ্যবাধকতা এই শর্তসমূহকে হলোনমীয় বলে। তো দৃঢ় সংঘবদ্ধ বস্তুর ক্ষেত্রে আমরা হলোনমীয় সমীকরণকে লিখতে পারি। যখন আগেই বলেছি, এটাকে আমরা কি লিখতে পারবো, যে দূরত্বটা সবসময় কি সেম হবে। তাহলে দেখো, যদি মূল বিন্দু থেকে ওই আই এবং যেতম কোণার দূরত্ব আর হয়, তাহলে আর আই জে স্কোয়ার সমান ধ্রুব। আর আই জে হলো আই ও জে কণাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ এখানে আর আই জে হবে, তোমার কোনো সিস্টেমে অনেকগুলো কণা থাকবে, এখানে আইতম কণা, জেতম কণা। কিন্তু আমরা যদি মূলবিন্দু থেকে আইতম কণা মানে একটা রেখা অঙ্কন করি এবং জেতম কণা একটা রেখা অঙ্কন করি, তো ভেক্টরের এবং আই এবং জে বিন্দু যদি যোগ করি, তাহলে একটা ত্রিভুজ গঠিত হবে। ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা আর জে আই জে বের করতে পারবো। অর্থাৎ এই দূরত্বটা সর্বদাই কী হবে, সমান হবে। এখানে যতগুলো সংঘর্ষ হোক না কেন, এই আই এবং যেতম কণার মধ্যবর্তী দূরত্বের বর্গ সর্বদাই কী হবে, সমান হবে। তো যেসব বাধ্যবাধকতার শর্ত এভাবে, অর্থাৎ এই সমীকরণ 2 আমরা দেখিয়েছি। দেখো, সমীকরণ 2 অনুযায়ী কি করা যায়, দেখো যে সকল বাধ্যবাধকতার শর্ত এভাবে, অর্থাৎ সমীকরণ 2 অনুযায়ী লেখা যায় না, তাদেরকে হলোনমীয় বলে। আর যেটা সমীকরণ 2 অনুযায়ী লেখা যাবে, এটাকে বলবো অহলোনমীয়। অর্থাৎ তাদের হলোনমীয় ক্ষেত্রে অবশ্যই তাদের কণাদের মধ্যবর্তী দূরত্ব সর্বদাই সমান থাকবে। উদাহরণ, তাহলে অহলোনমীয় এর উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো বস্তু কণার বর্তুলের উপর ঘুরতে বাধ্য হয়, তাহলে আমরা লিখতে পারি, দেখো, নির্দিষ্ট একটা বর্তুলের উপর যদি বা নির্দিষ্ট একটা জায়গায় যদি ঘুরতে বাধ্য করা হয়, তাহলে আমরা এটা সমীকরণ আকারে লিখতে পারি আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 0। এখানে এ হলো বর্তুলের ব্যাসার্ধ, এ হলো কি বর্তুলের ব্যাসার্ধ। যখন কোনো সিস্টেম উপরিউক্ত হলোনমীয় শর্তাধীনে গতিশীল, তখন স্থানাঙ্ক আর আইগুলো স্পষ্টতই আর পরস্পর নিরপেক্ষ থাকে না। আসলে বাধ্যবাধকতা সৃষ্টিকারী বল প্রাথমিকভাবে জানা যায় না, এবং বস্তুকণাকে শর্ত সমীকরণের অধীনে নিয়ে আসার অর্থই হলো এই যে এসব বল আছে যাদের সরাসরি সুনির্দিষ্ট করা যায় না। অর্থাৎ এমন বল আছে যাদের সরাসরি কী করা যায় না, সুনির্দিষ্ট করা যায় না। তাহলে এই ক্ষেত্রে এই উপরের আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 0 এর অর্থ এই যে বর্তুলের উপর কোনো দৃঢ় বস্তু যখন আমরা ঘুরতে দেব, তাহলে ওই
বর্তুলের ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে এর বর্গ যদি আমরা দুটি বস্তুকণার অর্থাৎ দুটি কণার আয়তম কণা এবং জ্যাততম কণার মধ্যবর্তী দূরত্বের বর্গ থেকে যদি আমরা মানে বাদ দিয়ে দিই, তাহলে এটা কার সমান হবে? হয় 0 এর সমান হবে, না 0 এর থেকে বড় হবে। আশা করি বুঝতেছো। যদি তাও বুঝতে বা শুনতে সমস্যা হয় অবশ্যই জানাবা। আর অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবে যদি কোনো তোমাদের এটার উপর কোনো নোট দরকার হয় অথবা পিডিএফ দরকার হয়, আমার কাছে আছে। অবশ্যই তোমাদের আমি ইমেলের মাধ্যমে অথবা মেসেঞ্জার অথবা যে কোনোভাবে সরবরাহ করে দেব। এখন দেখো স্বাধীনতার মাত্রা। হ্যাঁ, স্বাধীনতার মাত্রা মানে ডিগ্রিস অফ ফ্রিডম বলতে কি বোঝো? ডিগ্রিস অফ ফ্রিডম। তাহলে একটি গতিময় ব্যবস্থার বিন্যাস, একটা গতিময়, এখানে তোমার বুঝতে হবে যে রিভিউ অফ এলিমেন্টারি প্রিন্সিপালস এই অধ্যায়ে তোমার প্রত্যেকটা জায়গা, অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্সে মানে আমরা গতিময় সিস্টেম নিয়ে আলোচনা করব। তাহলে এই কথাটা বারবার আসবে, তোমরা মনে রাখবে। যে সিস্টেমে আমরা দেখাই এই সিস্টেমটা কি হবে? গতিময় সিস্টেম। তাহলে একটি গতিময় ব্যবস্থার বিন্যাস এবং অবস্থান সুনির্দিষ্ট করার জন্য সর্বনিম্ন সংখ্যক যতগুলো স্বতন্ত্র চলক দরকার, যারা প্রদত্ত সীমাবদ্ধতার শর্তগুলোর সাথে সঙ্গতিপূর্ণ, তাদেরকে স্বাধীনতার মাত্রা বলে। আমি আবার বলছি, দেখো, একটি গতিময় ব্যবস্থার বিন্যাস এবং অবস্থান সুনির্দিষ্ট করার জন্য সর্বনিম্ন সংখ্যক যতগুলো স্বতন্ত্র চলক দরকার, যারা প্রদত্ত সীমাবদ্ধতার শর্তগুলোর সাথে সঙ্গতিপূর্ণ, তাদেরকে স্বাধীনতার মাত্রা বলে। যেমন দেখো, এন বস্তুকণার ব্যবস্থার কথা বিবেচনা করলে, ধরো এন বস্তুকণার ব্যবস্থার কথা আমরা বিবেচনা করি গতিময় সিস্টেমে, প্রতিটি কণার জন্য 3টি স্বতন্ত্র স্থানাঙ্কের প্রয়োজন। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রতিটি কণার জন্য কয়টি স্থানাঙ্কের প্রয়োজন? 3টি স্বতন্ত্র স্থানাঙ্কের প্রয়োজন। সুতরাং এন বস্তু কণার জন্য তোমার 3n স্বতন্ত্র স্থানাঙ্কের প্রয়োজন হবে। মানে এনে যতগুলো এই সিস্টেমে এন বস্তু কণার ব্যবস্থা সংখ্যা মানে কথা যদি বিবেচনা করি, তাহলে যত 3টি স্বতন্ত্র স্থানাঙ্কের প্রয়োজন হবে, তাহলে টোটাল কতগুলো স্থানাঙ্কের প্রয়োজন হবে? 3n সংখ্যক স্বতন্ত্র স্থানাঙ্কের প্রয়োজন হবে এবং স্বাধীনতার মাত্রা হবে 3n। কিন্তু n বস্তু কণার জন্য যদি কে সীমাবদ্ধতার শর্ত থাকে, ধরো n তো বস্তু কণার জন্য কে সীমাবদ্ধতার শর্ত থাকে, তাহলে 3n - k স্থানাঙ্ক দিয়ে ব্যবস্থাটির অবস্থা সম্পূর্ণ নির্দেশিত করা যায়। অর্থাৎ শর্ত যা থাকবে তত টোটাল স্থানাঙ্ক থেকে আমরা যদি বাদ দিই, তাহলে ব্যবস্থাটির অবস্থা সম্পূর্ণরূপে নির্দেশিত করা যায়। সুতরাং এক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হলো 3n - k। আবার যদি ডাম্বেলের দেখো, সুতরাং এক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 3n - k হবে। আবার যদি দেখো ডাম্বেলের যার দুই পাশে দুটি লোহার বল আছে, তাহলে দুটি বস্তুর জন্য একটি সীমাবদ্ধতার শর্ত আছে, যা নিম্নলিখিত সমীকরণের মাধ্যমে লেখা যায়। দুই পাশে যদি ডাম্বেলের দুই পাশে যদি দুইটা লোহার বল থাকে, তাহলে এই দুটি বস্তু কোনোর জন্য অবশ্যই একটা সীমাবদ্ধতা থাকবে, অর্থাৎ সীমাবদ্ধতা শর্ত থাকবে, যা আমরা সমীকরণ আকারে প্রকাশ করতে পারি। দেখো 3টা স্থানাঙ্ক বলতেছি, যদি এক্স ওয়াই জেড আমরা 3টি অক্ষ কল্পনা করি, তাহলে এই দুইটা বস্তু কণার শর্তের মধ্যে আমরা নিম্নলিখিত সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। দেখো x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার প্লাস z2 - z1 হোল স্কোয়ার সমান
এল স্কোয়ার, যেখানে এল হলো ডাম্বেলের দৈর্ঘ্য, সুতরাং স্বাধীনতার মাত্রা হলো কত 3 × 2 3n বলেছিলাম। হ্যাঁ, এখানে তাহলে ওই 3n - k অনুযায়ী যদি আমরা লিখি তাহলে n এখানে কয়টা বস্তু কণা, দুইটি, তাহলে 3 × 2 - 1, অর্থাৎ এখানে সীমাবদ্ধতা এখানে বলেছিলাম কে যদি সীমাবদ্ধতা শর্ত থাকে তাহলে কে এর মান যদি আমরা 1 বসাই তাহলে 5, এই ক্ষেত্রে তাহলে স্বাধীনতার মাত্রা কত হবে 5 হবে। দেখো আমরা এখন পড়ব জেনারেলাইজড কোঅর্ডিনেটস, অর্থাৎ সাধারণীকৃত স্থানাঙ্ক বা সার্বজনীন স্থানাঙ্ক বলতে কি বোঝায় বুঝো। তাহলে সার্বজনীন ইউনিভার্সাল তোমার অর্ডিনেটস বলতে পারি, অর্থাৎ জেনারেলাইজড কোঅর্ডিনেটসও বলা যায়। তাহলে দেখো একটি গতিময় ব্যবস্থার অবস্থান আমরা যদি কনফিগারেশন তুলে ধরি তাহলে এই গতিময় ব্যবস্থার অবস্থাটা ব্যাখ্যা করতে সর্বনিম্ন সম্ভাব্য যতগুলো চলকের প্রয়োজন হয়। একটা গতিময় ব্যবস্থার অবস্থা বোঝানোর জন্য সর্বনিম্ন সম্ভাব্য যতগুলো চলকের প্রয়োজন হয় তাদেরকে আমরা বলবো সার্বজনীন স্থানাঙ্ক বা সাধারণীকৃত স্থানাঙ্ক। তো সর্বজনীন স্থানাঙ্ক হলো সে সকল স্থানাঙ্ক যারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে পরিবর্তিত হতে পারে, অর্থাৎ সর্বজনীন স্থানাঙ্ক হলো সে সকল স্থানাঙ্ক যারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে পরিবর্তিত হতে পারে। সর্বজনীন স্থানাঙ্ককে সাধারণত কিউ জে এর মাধ্যমে প্রকাশ করা হয়। এখানে জে বলতে যেটা হলো ওই গতিময় সিস্টেমের তোমার কণা, তাহলে যে এনতম কণা পর্যন্ত যদি হয়, হ্যাঁ, জেকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে যে সমান 1 2 3 n পর্যন্ত হতে পারে। মনে করি যখন একটি কণা একটি তলে গতিশীল থাকে তখন এর গতিকে কার্তেশীয় স্থানাঙ্ক অর্থাৎ কার্তেশিয়ান কোঅর্ডিনেটস এক্স ওয়াই অথবা পোলার স্থানাঙ্ক আর থিটার মাধ্যমে প্রকাশ করা যায়। তাহলে আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় কার্তেশীয় এবং পোলার যে দুটো আমরা অনেক আগে থেকে শিখে এসেছি, এই দুটির মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো। তাহলে এখানে দেখো যদি যে সমান 1 ধরি তাহলে Q1 সমান এক্স এবং Q2 সমান যদি ওয়াই ধরি তাহলে Q1 r, মানে এটা দূরত্ব স্থানাঙ্ক ওয়ান কাইন্ড অফ মানে মূলবিন্দু থেকে দূরত্ব অথবা দুটি কোণার মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। তাহলে আর সমান এখানে কত হবে √x² + y², আর Q2 সমান হবে থিটা, ঠিক আছে। Q1টা অর্থাৎ মানে আমরা গতিময় ওই সিস্টেমে আমরা Q1 Q2 Q3 হ্যাঁ এই চলকগুলোর মাধ্যমেই কি করব, মানে বিভিন্ন সমীকরণ প্রকাশ করব বা গতিময় সিস্টেম ব্যাখ্যা করব। তাহলে এখানে আমরা কার্তেশীয়তে যেরকম আমরা এক্স ওয়াই ধরি এখানে Q1 Q2 Q3 এভাবে ধরব, আর পোলারে যেরকম আর এবং থিটা ধরি এখানে আমরা কিভাবে ধরতে পারবো Q1 Q2 এভাবে প্রকাশ করতে পারি। তাহলে Q2 সমান কি, থিটা সমান tan ইনভার্স y/x। যখন সমস্যাটির বর্তুলাকার প্রতিসাম্যের সাথে জড়িত তখন আমরা লিখতে পারি Q1 সমান r সমান x² + y² + z², হ্যাঁ, পাওয়ার কত হাফ, অর্থাৎ √x² + y² + z²। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ সমস্যাটি বর্তুলাকার প্রতিসাম্যের সাথে জড়িত থাকলে তখন আমরা এভাবে লিখতে পারি। তো একইভাবে আমরা Q2 সমান থিটা, এটা 10কে যদি কট ইনভার্স করি তখন তোমার কি হয়ে যাবে z/x² + y², হ্যাঁ, এর পাওয়ার হলো হাফ, অর্থাৎ √x² + y²। তাহলে Q2 সমান আমরা কি লিখতে পারি, যদি ফাই ধরি এখানে দেখো তাহলে tan ইনভার্স y/x লিখতে পারি।
সার্বজনীন স্থানাঙ্ক নির্বাচনের নিচের দেখো আমি দুইটি শর্ত দিয়েছি এখানে, দুইটি শর্তের কথা বলা হয়েছে। এই শর্তগুলো অনুসরণ করতে হয়। স্থানাঙ্ক সময়ের মান সিস্টেমের অবস্থা নির্ণয় করবে। স্থানাঙ্ক সময়ের মান সিস্টেমের কনফিগারেশনটা নির্ণয় করবে। এরা প্রত্যেকেই ইচ্ছা মতো এবং স্বতন্ত্রভাবে পরিবর্তিত হতে পারবে, তবে সিস্টেমের অবরোধের শর্তসমূহ লঙ্ঘিত করতে পারবে না। এখন আমরা পড়ব জেনারেলাইজড ভেলোসিটি, সার্বজনীন বেগ, সার্বজনীন ত্বরণ, সার্বজনীন ভরবেগ, সার্বজনীন বল, সার্বজনীন বিভব। এখন এই বিষয়গুলো যেহেতু আমরা সার্বজনীন স্থানাঙ্কটা পড়েছি, তোমরা অতি সহজে বুঝতে পারবে। তাহলে সার্বজনীন সরণ হলো, মনে করি যে এন সংখ্যক কণার সমন্বয়ে গঠিত সিস্টেমের কার্তেশীয় স্থানাঙ্ক কত আর আই, যেখানে আই সমান 1 2 3 ডট 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 এনতম পর্যন্ত হতে পারে। তাহলে আর আই সার্বজনীন স্থানাঙ্কে অপেক্ষক হতে পায়। আর আই সমান কি হবে? আর আই সমান আর আই Q1 Q2 ডট 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 Q3n। এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যদি আমরা কল্পনা করি, তাহলে স্থানাঙ্কগুলো কি হবে? Q1 Q2 ডট 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 3n পর্যন্ত। এখন সময়টা স্থির রেখে 1 নং সমীকরণকে ব্যবকলন করে আর আই এর যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন ডেল আর আই পাওয়া যায়, তাকে অপ্রকৃত সরণ বা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট বলে। সময়টা এক্ষেত্রে কি রাখতে হবে? স্থির রাখতে হবে। ঠিক আছে। অপ্রকৃত সরণ দ্বারা সিস্টেমের বিন্যাস এক এলাকায় সরণকে বোঝানো হবে। অপ্রকৃত সরণ দ্বারা সিস্টেমের একটি নির্দিষ্ট সরণকে বোঝানো হবে। অপ্রকৃত সরণের জন্য আমরা পাই, দেখো, স্মল ডিসপ্লেসমেন্ট বলতে পারি, ডেল আর আই সমান সামেশন অফ জে সমান 1 থেকে 3n পর্যন্ত। তাহলে ডেল আর আই ডিভাইডেড বাই ডেল কিউ জে ইন্টু ডেল কিউ আই। এখানে প্রতি আর আই এর জন্য 3টি করে উপাংশ এক্স, ওয়াই, জেড থাকবে। সমীকরণ 2 নং কিউ যে সার্বজনীন স্থানাঙ্কের সাপেক্ষে সিস্টেমের বিন্যাস এলাকার সরণ নির্দেশ করে। এই সরণকে সার্বজনীন সরণ বলে। যদি সার্বজনীন কৌণিক সরণকে আমরা ডেল কিউ জে দ্বারা প্রকাশ করি, তাহলে দেখো আমরা 2 নং সমীকরণ থেকে ডেল কিউ জে এর মান পেয়ে যাব। তাহলে একইভাবে সার্বজনীন বেগ কি? সময়ের সাপেক্ষে সার্বজনীন স্থানাঙ্ক কিউ জে এর ব্যবকলিত মান কিউ। দেখো, আমরা সার্বজনীন সরণকে যখন আমরা একবার ব্যবকলন করব, তখনই কি পেয়ে যাব? সার্বজনীন বেগ। তাহলে সার্বজনীন বেগ কিউ যেটা হলো একটা কি ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ সরণ। এটাকে আমরা একবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলেই কি পাওয়া যাব? ওই সিস্টেমের সার্বজনীন বেগ। ঠিক আছে। তাহলে আর আই সমান যদি তোমার আর আই Q1 Q2 ডট ডট Q3n টি হয়, তাহলে এটাকে ব্যবকলন যদি করো, তাহলে কি পাবে? সামেশন অফ যে সমান 1 থেকে 3n কিউ ডেল আর আই ডিভাইডেড বাই ডেল কিউ আই, আর এখানে কিউ ডট জে প্লাস ডেল আর আই ডিভাইডেড বাই ডেল্ট। আশা করি বুঝতেছ। এই একইভাবে সার্বজনীন বেগকে যদি আমরা কি করি, টি এর সাপেক্ষে আবার ব্যবকলন করি, তাহলে আমরা সার্বজনীন ত্বরণ পাব। সার্বজনীন ভরবেগ, একইভাবে ভরবেগ, তোমরা যদি কোনো সিস্টেমের গতিশক্তি টি ধরো,
এবং এক্স স্থানাঙ্কের জন্য আয়তমকোণার রৈখিক ভরবেগ যদি পি এক্স আই ধরো, তো পি এক্স আই সমান ডেল টি ডিভাইডেড বাই ডেল এক্স আই ডট এক্স আই ডট। এখানে টিটা কি? হ্যাঁ, এখানে টিটা হলো তোমার গতিশক্তি। টিটা কি? গতিশক্তি। এখন দেখো, গতিশক্তি টি এর মান যদি হাফ এম বি স্কোয়ার বসিয়ে দিই, এমটা আমরা ধ্রুবক এই ক্ষেত্রে বাইরে নিয়ে আসবো, তাহলে এক্স আই মানে কি? এখানে এক্স আই মানে বেগ। তাহলে বেগের সাপেক্ষে যখন আমরা বি স্কোয়ারকে ব্যবকলন করবো তখন কি হয়ে যাবে? 2b। তাহলে হাফের ক্ষেত্রে নিচে 2 আছে, উপরে 2 কাটা যাবে, এক্ষেত্রে এম আই এক্স আই ডট হবে। এইভাবে সার্বজনীন স্থানাঙ্ক কিউকে এর জন্য কিউকে এর জন্য অ্যাসোসিয়েটেড সার্বজনীন ভরবেগ পি কে যদি ধরি, তাহলে ডেল টি ডিভাইডেড বাই ডেল কিউ কে ডট লিখতে পারে। তো কি এখানে পি কে এর মাত্রা সর্বদা রৈখিক ভরবেগ এর মাত্রা হবে, হ্যাঁ, এমন কোনো কথা কিন্তু নেই। সার্বজনীন স্থানাঙ্ক সমূহ যদি কৌণিক স্থানাঙ্ক হয়, তাহলে পি কে সার্বজনীন কৌণিক ভরবেগ নির্দেশ করবে, সেক্ষেত্রে মাত্রা হবে কৌণিক ভরবেগের মাত্রা। তাহলে তোমরা একইভাবে সার্বজনীন বল এবং সার্বজনীন বিভবটা দেখে নেবে। আশা করি তোমরা অতি সহজেই বুঝতে পারবে। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে বা মেসেঞ্জারে। আমি ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি আমরা প্রয়োজনে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।